নমস্কার সকলকে, আশা করি প্রত্যেকে ভালো আছো এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে আমরা কোন টপিকটার উপরে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, একদম ঠিকই ধরেছো। আজকে আমরা আমেরিকাতে যে ফরেস্ট ফায়ার এই সম্পর্কেই বলতে পারো আমরা আলোচনা করব। কি বর্তমান অবস্থা আমেরিকার এই ফরেস্ট ফায়ারের জন্য, ফরেস্ট ফায়ার লাগার পিছনে কারণ কি, কি উপায়ে এটাকে আটকানো সম্ভব, মেজারমেন্ট কি কি নেওয়া উচিত, সমস্ত কিছুই আজকের ভিডিওটায় আমরা আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। কিন্তু তার আগে এখানে যে সমস্ত ব্যাচগুলো চলছে, ব্যাচগুলো একটু আমাদের দেখে নিতে হবে। রূপসী বাংলা এক্সপ্রেস, যেটা কিনা রেলের গ্রুপ ডি পরীক্ষাকে মাথায় রেখে, যারা রেলের গ্রুপ ডি পরীক্ষা চিন্তাভাবনা করছো তারা এই ব্যাচটা দেখতে পারো। নেক্সট দুরন্ত এক্সপ্রেস 2.0, এটা পার্টিকুলারলি আরআরবি এনটিপিসি সিবিটি 1 সিবিটি 2 কে মাথায় রেখে যারা পিএসসি মিসলেনিয়াস মেন পরীক্ষা দেবে তাদের জন্য হচ্ছে এই টপিক, অর্থাৎ পিএসসি মিসলেনিয়াস 2023 ব্যাচ। উত্তরণ ব্যাচ, যেটা এসএসসি ফাউন্ডেশন ব্যাচ 2.0, এটা ডাব্লিউবিসিএস 2024-25 এবং 25-26 কে মাথায় রেখে নতুন ব্যাচ লঞ্চ হয়েছে যার নাম পূর্ণ সক্ষম, এবং ডাব্লিউবিসিএস প্রিলিমস ওরিয়েন্টেড ব্যাচ, যেটা হচ্ছে টার্গেট ব্যাচ। এই সমস্ত ব্যাচগুলোকে তুমি যদি একটা ছাতার তলায় পেতে চাও তাহলে আমাদের জন্য রয়েছে অপরাজিত 2.0। ওকে, যার আন্ডারে ডাব্লিউবিপিএসসি ওয়ালা আপকামিং যে কটা ব্যাচ আনবে সব কটা ব্যাচ তোমরা পাবে, ইনক্লুডিং এই ব্যাচগুলোও পাবে। এবার এটা তুমি 1 বছরের মেয়াদেও নিতে পারো, 1.5 বছরের মেয়াদে নিতে পারো, বা 2 বছরের মেয়াদে নিতে পারো। এটা হচ্ছে তোমার চয়েসের ওপরে। যদি আমাদের ক্লাস দেখে বা ভিডিও দেখে যদি ভালো লাগে এবং যদি মনে হয় যে প্রিপারেশনটা আরও ভালোভাবে করতে চাও তাহলে অবশ্যই দেরি না করে আজই জয়েন করো ক্লাসে। শুরু করব আজকের টপিক। তো আজকের টপিক হচ্ছে ফরেস্ট ফায়ার নিয়ে আমাদের আলোচনা, যেটা আমরা প্রথমেই বললাম। আমি প্রকাশ মুখার্জি, ডাব্লিউবিপিএসসি ওয়ালার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম। চলো তাহলে দেখে নিই যে ফরেস্ট ফায়ার সম্পর্কে কি বলা হচ্ছে ভিডিওতে, এবং শেষে কিন্তু অবশ্যই কমেন্ট দিয়ে জানাতে ভুলবে না যে ভিডিওটা আলটিমেট তোমাদের কেমন লাগলো। তো বর্তমান সিচুয়েশন যদি আমরা দেখি তাহলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত ইউএসএর যে জায়গাটা প্রথম দিকে যেটা হয়েছিল, সেই জায়গাটার নাম কি না, জায়গাটার নাম হচ্ছে না প্যালিসলেডস, যেখানে বলতে পারো আগুন প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়ে। তাকে নেভাবার জন্য প্রচুর রকমের চেষ্টা চরিত্র কি না ইউএস গভর্নমেন্টের তরফ থেকে করা হচ্ছে। কিন্তু যদি বলা হয় কিভাবে এই আগুনের বলতে পারো সব কিছুর মধ্যে চলে এলো টোটাল এই ক্যালিফোর্নিয়া বা ইউএসের বেশ কিছু অংশ, তাহলে মনে রাখবে কি না হার্স্ট ফায়ার, যেটা 7ই জানুয়ারি থেকে প্রায় 855 একর জায়গা জুড়ে বলতে পারো লেগেছে। সানসেট ফায়ার 8ই জানুয়ারি থেকে 43 একর। লিডিয়া ফায়ার 8ই জানুয়ারি থেকে প্রায় 348 একর। ইটন ফায়ার এটাও 7ই জানুয়ারি প্রায় 10,600 একর। আর প্যালিসলেডস ফায়ার এটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে এখনো পর্যন্ত, সেটা হচ্ছে প্রায় 17,234 একর। ওকে, তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি যেখানে কিনা বলতে পারো আগুন লেগেছে আমেরিকার। এক হচ্ছে হাওয়া, তারপর হচ্ছে শুষ্ক আবহাওয়া, এইসব কারণের জন্য আগুনকে কিছুতে কন্ট্রোলে আনা যাচ্ছে না। যে সমস্ত সেলিব্রিটি বলতে পারো গৃহহারা আজকে হলিউডে, তাদের মধ্যে রয়েছে কি না মার্ক হ্যামিল, জেমস উড, জন গুডম্যান, অ্যান্টনি হপকিন্স, অ্যাডাম ব্রডি, লিটন মিস্টার, ফার্জি, প্যারিস হিলটন, অ্যানা ফারিস, জিমি লি কার্টিস, ক্যারি এলোয়েস আর স্টিভেন স্পিলবার্গের মতো রতি মহারথী যারা হলিউডের, তারাও কিন্তু আজকে বাড়ি ছাড়া, গৃহহীন হয়ে পড়েছে তারা এই আগুনের দাপটে। হলিউড আজকে প্রায় বলতে পারো পুরো ছারখার অবস্থায় রয়েছে। ক্ষতির পরিমাণ বিচার করতে গেলে যদিও এখনো পুরো ক্ষতির পরিমাণ বিচার করা যায়নি, তবুও যা খবর এখনো পর্যন্ত প্রায় 5 লক্ষ কোটি টাকা নষ্ট হয়েছে বা ক্ষতি হয়েছে, এবং যার ফলে বলতে পারো কি না একাডেমি অ্যাওয়ার্ড, যেটা সময় হওয়ার কথা ছিল বা যে সময় হওয়ার কথা ছিল সেটাকে স্থগিত করে দেওয়া হয়েছিল। আর এই ফরেস্ট ফায়ারের হাত থেকে বাঁচাতে যাদের বাড়ি এখনো বলতে পারো দাবানলের কবলে পড়েনি, তারা কি করছে না প্রাইভেট সংস্থার দ্বারস্থ হচ্ছে। তো এই প্রাইভেট সংস্থারা যারা কিন্তু বলছে কি না 1.25 লক্ষ টাকা করে নিচ্ছে 1 ঘন্টায়, কি কারণের জন্য না বাড়ি বাঁচাতে। ওকে, এখনো পর্যন্ত এই ফরেস্ট ফায়ারের মৃত্যুর সংখ্যা প্রায় 24+ লোকজন মারা গেছে। কিন্তু এই ফরেস্ট ফায়ারকে মানে ঠেকাতে বা এর হাত থেকে নিজেদের সম্পত্তিকে রক্ষা করতে কি না হলিউড হিলসের অনেক সেলিব্রিটিরাই বলতে পারো
কিন্তু প্রাইভেট ফায়ার ফাইটিং সার্ভিসের দ্বারস্থ হচ্ছে এবং নিজেদের সম্পত্তি আগুনের গ্রাস থেকে বাঁচাতে প্রতি ঘন্টায় $2,000 ভারতীয় মূল্যে প্রায় 1.7 লক্ষ টাকা পর্যন্ত তারা কিন্তু খরচ করছে, যাতে তাদের শখের বাড়িটা বা বলতে পারো ভালোবাসার বাড়িটাকে তারা এই দাবানলের হাত থেকে বাঁচাতে পারে। চেষ্টা তারা করছে। চেষ্টার মধ্যে গভর্নমেন্টেরও কোনো ত্রুটি নেই। গভর্নমেন্টও বলতে পারো সব রকমভাবে চেষ্টা করছে যাতে এই ফরেস্ট ফায়ারকে আটকানো যায়। তো এইটা আটকানোর জন্য সম্প্রতি এই পিঙ্ক পাউডার ইউজ করছে কিনা গভর্নমেন্ট। এই পিঙ্ক পাউডারটা কি, এর পোশাকি নাম হচ্ছে কিনা ফসচেক। 1963 থেকে দাবানল নেভানোর জন্য বিশ্বব্যাপী ব্যবহার হয়ে চলেছে এই রাসায়নিক। ফসচেকের মধ্যে 80% জল, 14% সারের মতো ক্ষার এবং 6% বলতে পারো কিনা ক্ষয় নিরোধক রয়েছে। সরাসরি আগুনের ওপর নয়, বরং হাওয়ার গতি যেদিকে থাকবে সেদিককে মেজারমেন্ট করেই কিনা এটাকে ছড়িয়ে দেওয়া হয়। ওকে, এটাকে ছড়িয়ে দেওয়া হয় যাতে কিনা সেগুলি নতুন করে আগুন না ধরাতে পারে। আর মনে রাখতে হবে কি না, নতুন করে আগুন যাতে না ধরে তার জন্য বলতে পারো এটাকে ছড়িয়ে দেওয়া হয় এবং এটাকে বোঝার জন্য বলতে পারো এই লাল, গোলাপি বিভিন্ন রঙের ব্যবহার করা হয়। কিন্তু কিছুদিন সূর্যের আলোয় থাকলে কিন্তু এটা আবার ফিকেও হয়ে যায়। কিন্তু এই নিয়ে যথারীতি 2022-এ কিন্তু অলরেডি একটা কন্ট্রোভার্সি দেখা দিচ্ছে যে এই রাসায়নিকের ব্যবহারের ফলে জলজ প্রাণী যারা আছে তারা এফেক্টেড হয়ে যাচ্ছে বা বলতে পারো মারা যাচ্ছে। তাই এই রাসায়নিকের কিছু পরিবর্তন করা হয়েছে, বলতে পারো কিছু পরিবর্তন করে নতুন করে আবার এটাকে তৈরি করা হয়েছে, রদবদল ঘটিয়ে নতুন রাসায়নিক তৈরি করা হয়েছে যাতে কিনা কোনো জলজ প্রাণীর ক্ষতি না হয়। তো এই পিঙ্ক পাউডার ছড়িয়েও বলতে পারো কিন্তু আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে, জল দিয়ে সম্ভব হয়নি, তাই এখন বলতে পারো এটা ইউজ করছে। তথাপি এই 10,000 একর নতুন করে বলতে পারো কিন্তু কি না ফরেস্ট ফায়ার আবার লেগেছে কোথায় না লস অ্যাঞ্জেলসে, এবং যার ফলে যদি আমরা দেখি প্রায় 55,000 মানুষ কিন্তু আবার নতুন করে গৃহহারা হলো। নতুন করে আগুন লাগার ফলে প্রায় 55,000 মানুষ কিন্তু এখনো গৃহহারা। টোটাল যদি আমরা দেখি নিয়ার অ্যাবাউট প্রায় 2 লাখ মানুষের কাছাকাছি যারা কিন্তু গৃহহারা হয়ে পড়েছে এই ফরেস্ট ফায়ারের জন্য। কিন্তু এখন বক্তব্য যেটা হচ্ছে যে এই যে দাবানলটা কি বা ওয়াইল্ড ফায়ার বলতে গেলে আমরা কি বুঝি, যদি আমাদের কাছে এই পয়েন্টগুলো ক্লিয়ার থাকে, যদিও আমাদের ভারতবর্ষে উত্তরাখণ্ডেও আমরা কিছুদিন আগে দেখেছিলাম ফরেস্ট ফায়ার হয়েছিল এবং সেখানে কি না বলতে পারো হেলিকপ্টারে করে জল নিয়ে গিয়ে সেই দাবানলকে কন্ট্রোল করা হয়। সেখানে যদিও আমাদের এই পিঙ্ক পাউডারের দরকার পড়েনি, কিন্তু এই ধরনের ঘটনা ভারতবর্ষেও ঘটছে এবং পৃথিবীর অন্যান্য দেশেও ঘটছে। তো এইগুলো সম্পর্কে আমাদেরকে জেনে রাখতে হবে এবং এগুলো থেকে রক্ষা পাবার উপায়ও আমাদেরকে জেনে রাখতে হবে। তাই প্রথমেই আমাদের জানতে হবে যে দাবানলটা কি না। দাবানল হলো একটা অপরিকল্পিত আগুন, পরিকল্পনা মাফিক যেটা হয় এরকম ব্যাপার নয়, একটা অপরিকল্পিত আগুন প্রাকৃতিক এলাকায় বা তৃণভূমিতে যেগুলো আমরা সাধারণত জ্বলতে দেখি। বজ্রপাত বা আগ্নেয়গিরি অগ্নুৎপাত ইত্যাদি, বজ্রপাত বা আগ্নেয়গিরির অগ্নুৎপাত ইত্যাদি বা বলতে পারো কখনো কখনো বলতে পারো মানুষের সাহায্যে এই ধরনের ফরেস্ট ফায়ারের উৎপত্তি হয়। মানুষের সাহায্যে বলতে কিনা ক্যাম্প ফায়ার বা ধরো সিগারেট খেয়ে ভালো করে না বুঝিয়ে শুষ্ক জায়গায় বা পাতার উপরে ফেলে দেওয়া, সেখান থেকে আস্তে আস্তে বলতে পারো আগুন লাগা। এছাড়া স্ল্যাশ অ্যান্ড বার্ন ফার্মিং প্রভৃতি বলতে পারো এই দাবানলের কারণ হয়ে উঠতে পারে এবং এটাকে সাহায্য করে কে না প্রকৃতি। শুষ্ক আবহাওয়া বলতে পারো এটাকে আরো বেশি করে ত্বরান্বিত করে। ওকে, শুষ্ক আবহাওয়া হচ্ছে মেন বলতে পারো এর উপাদান। এছাড়া অন্যান্য যদি বলি উপাদানগুলো কি কি আছে তাহলে মনে রাখতে হবে না, বনাঞ্চলের কাছাকাছি যদি দেখা যায় যে উন্নয়ন হচ্ছে বা ডেভেলপমেন্ট যদি হয়, বনাঞ্চলের কাছাকাছি যে সমস্ত যে উন্নয়ন হচ্ছে যেগুলোকে ওয়াইল্ড লাইফ আরবান ইন্টারফেস বলে আমরা চিনি, সেগুলো মানুষের কার্যকলাপ থেকে আগুনের ঝুঁকি বাড়ায়। অসতর্কভাবে যদি মানুষ কাজ করে, বিশেষ করে যদি আমরা দেখি কি না ক্যাম্প ফায়ার বা বলতে পারো শুষ্ক অবস্থায় আতশবাজি ব্যবহার, এগুলো আগুন জ্বলতে বা বলতে পারো দাবানল ক্রিয়েট করতে সাহায্য করে। এছাড়া শুষ্ক শীত, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার রেসপেক্টে বলা যেতে পারে কি না অক্টোবর থেকে বৃষ্টিপাত খুবই কম পরিমাণে হয় এবং যার ফলে অত্যন্ত শুষ্ক গাছপালা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া সান্তা আনা উইন্ডস বা হাওয়া, এই মৌসুমে ক্যালিফোর্নিয়া এটা খুব সাধারণ ব্যাপার, কিন্তু এবছর এই সান্তা আনা উইন্ডস অস্বাভাবিকভাবে শক্তিশালী। এইভাবে বিরাজমান শুষ্ক পরিস্থিতিতে
একবার যদি আগুন শুরু হয় বা অগ্নিকাণ্ড শুরু হয় এবং তার সঙ্গে যদি বাতাস যদি ক্রমাগত বলতে পারো যদি ঠিক পথে বইতে শুরু করে, তাহলেই কিন্তু এটা দাবানলের আকার নিয়ে নেয় এবং যেটা কিন্তু আটকানো পসিবল হয় না। এছাড়া দীর্ঘদিন বা বলতে পারো তীব্র শুষ্ক ঋতু যদি থাকে, যেখানে আর্দ্রতার অভাব থাকে, তাহলেও বলতে পারো কিন্তু গাছপালা বলতে পারো খুব তাড়াতাড়ি আগুন লেগে যায় এবং সেগুলো দাবানলে পরিণত হয়। এই কারণগুলো ছাড়া যদি আমরা বলি কি ইম্প্যাক্ট কি দাবানলের প্রভাবটা কি হতে পারে, না প্রভাব সুদূর প্রসারী। বিষাক্ত দূষণকারী গ্যাস নিঃসৃত হয়, যেটা আমাদের শরীরে ফুসফুসে যায় এবং বলতে পারো কি না আমাদের শ্বাস প্রশ্বাসে প্রবলেম সৃষ্টি করতে পারে। এই বিষাক্ত ধোঁয়া, যার মধ্যে থাকে হচ্ছে নাইট্রোজেন, যার মধ্যে PM 2.5 এর মতো বলতে পারো কি না ক্ষতিকারক গ্যাস থাকে। জলবায়ু পরিবর্তনের তীব্রতা, দাবানল প্রচুর পরিমাণে বলতে পারো কার্বন ডাই অক্সাইড এবং মিথেন নির্গত করে, যা বিশ্ব উষ্ণায়নে যথেষ্ট অবদান রাখে। সামাজিক অর্থনৈতিক ক্ষতি বলতে গেলে কি না সম্পত্তি, পরিকাঠামো, ব্যবসা ধ্বংস করে। শুধু তাই নয়, প্রচুর মানুষ বলতে পারো এই দাবানলের ফলে কিনা তাদের রোজকার যে জীবিকা, সেই জীবিকাও হারিয়ে ফেলে, তাই না? রোজকার জীবিকাও তারা কিন্তু হারিয়ে ফেলে, যেটা কিনা অবশ্যই একটা সামাজিক এবং অর্থনৈতিক ক্ষতি। এছাড়া মাটির বলতে পারো জৈব পদার্থের ক্ষতি করে, মাটির ক্ষয় বৃদ্ধি করে, যার ফলে জমির উর্বরতা শক্তি কিন্তু নষ্ট হয়ে যায় এই আগুনের ফলে। কি করণীয়, এখান থেকে আমাদের কি করণীয় বা যে জায়গাগুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, তার মধ্যে হচ্ছে কি না রিয়েল টাইম আগুনের প্রাথমিক শনাক্তিকরণ, যে কোথায় আগুন অ্যাকচুয়াল লেগেছে সেটা যদি রিয়েল টাইমে শনাক্তিকরণ করা যায়, তাহলেই কিন্তু সেখানে তড়িঘড়ি বলতে পারো কি না সরকারের পদক্ষেপ বা প্রাইভেট অর্গানাইজেশনগুলো পদক্ষেপ করলে হয়তো সেটা ঠেকানো পসিবল। তাই প্রথম মনে রাখতে হবে কিনা রিয়েল টাইম আগুনের শনাক্তিকরণ, যেটা কিনা উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া অলরেডি একটা বন অগ্নি নামে বলতে পারো একটা পোর্টাল লঞ্চ করেছে, যেটা রিয়েল টাইম ডেটা সরবরাহ করে। ঠিক এইরকম যদি একটা পোর্টাল লঞ্চ করা হয় বিভিন্ন জায়গায় যেখানে এই ধরনের অগ্নিসংযোগ হয়ে থাকে, তাহলে মানুষ খুব তাড়াতাড়ি জানতে পারবে এবং রেমিডিও খুব তাড়াতাড়ি নিতে পারবে। এছাড়া যদি আমরা বলি ডেটা গবেষণা বা দাবানল প্রতিরোধ এবং প্রতিক্রিয়া সর্বোত্তম অনুশীলনগুলি ভাগ করার জন্য আন্তর্জাতিক সহযোগিতাকে শক্তিশালী করতে হবে। অর্থাৎ এই দাবানলের ক্ষেত্রে কি কি করণীয় বা গবেষণা বা ডেটা, এই সমস্ত কিছু কিন্তু ইন্টারন্যাশনালি ভাগ করে নিতে হবে। অর্থাৎ আজকে আমেরিকার কাছে যে তথ্য আছে সেই তথ্য কিন্তু ভারতের কাছে থাকবে, ভারতের কাছে যা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা ভারত কিন্তু আমেরিকাকে যদি শেয়ার করে, তাহলে কিন্তু বলতে পারো অনেকটা জোটভাবে বলতে পারো এর উপর কাজ করা যাবে এবং যদি কখনো এই দাবানল সৃষ্টি হয় সেটা আটকাতে এই ধরনের আইডিয়াগুলোকে ইমপ্লিমেন্ট করা যেতে পারে। এছাড়া জলবায়ু পরিবর্তন, এটাও বলতে পারো একটা অন্যতম কারণ। জলবায়ু পরিবর্তনের সাথে লড়াই করা এবং বলতে পারো যে তাপমাত্রা সেটাকে হ্রাস করার যে বিভিন্ন ধরনের নীতি আমরা নিচ্ছি, বিশ্ব জলবায়ু পরিবর্তনের যে সম্মেলনে আমরা যে বিভিন্ন ধরনের নীতিগুলো অ্যাডাপ্ট করছি বা নেব বলে ঠিক করছি, সেগুলোকে বাস্তবিত করা। ওকে, জলবায়ুকে যদি আমরা কন্ট্রোলের মধ্যে আনতে পারি বা সেটাকে ঠিকঠাকভাবে যদি আমরা রাখতে পারি, তাহলে এই ধরনের প্রাকৃতিক পরিস্থিতির হাত থেকে কিন্তু আমরা বাঁচতে পারবো। দাবানলের দীর্ঘমেয়াদী প্রভাব প্রশমিত করার জন্য বন সংরক্ষণ বা বনায়নের মতো কি না জিনিসকে আমাদের কিন্তু অ্যাডাপ্টেশন করতে হবে। এই যে ধরো মানে গাছ লাগানো বা বনভূমি সৃষ্টি করা, এটাও বলতে পারো কিন্তু অনেকটাই আমাদের জলবায়ু পরিবর্তনে সাহায্য করবে এবং যার ফলে কিন্তু বা এফেক্ট কিন্তু আমাদের এই ধরনের দাবানল বা জিনিসের হাত থেকে আমাদেরকে রক্ষা করবে। তাহলে আমার এই যে টপিকটা আমি আজকে আলোচনা করলাম, এই টপিকটা সাধারণত আমার কোন পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট? অবশ্যই পরীক্ষা কেন্দ্রিক টপিক একটা। তো সামনে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা আসছে, সেই মিসলেনিয়াস পরীক্ষার মেনসে তোমাকে কিন্তু এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতেই পারে যে ভাই যে দাবানল কি বা ওয়াইল্ড ফায়ার কি, বা বলতে পারে ডিসকাস হাউ দ্য ইউএসএ এফেক্টেড অ্যান্ড হোয়াট আর দ্য মেন ফ্যাক্টর ইন রিসেন্ট ওয়াইল্ড ফায়ার। এই টাইপের প্রশ্নই কিন্তু তুমি পরীক্ষায় বিশেষ করে মিসলেনিয়াস মেন পরীক্ষায় ফেস করতে পারো। তাহলে টপিক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে এই টপিকটা তোমাদের কতটা হেল্প করবে আগামী পরীক্ষাতে এবং টপিকটা সম্পর্কে তোমাদের কি বক্তব্য। থ্যাংক ইউ।